আর্থিক বিবরণীর কবর রচনা করব। এখন লাস্ট ক্লাসে হচ্ছে আমরা দেখব আর্থিক বিবরণীর সবথেকে ইম্পর্টেন্ট একটা ম্যাথ দেখব। এটা হচ্ছে আজকে আমাদের কাজ। সাথে আপনাদের কোনো কোশ্চেন থাকলে সেই কোশ্চেন আমি সলভ করার চেষ্টা করব। এখন ক্লাসের শুরুতে আপনারা বলেন তো কোনো কোশ্চেন আছে কিনা আমার কাছে। লাস্ট যতগুলা ক্লাস আমাদের আর্থিক বিবরণী উপরে হলো ওইগুলোর পার্সপেক্টিভে কোনো কোশ্চেন আমার কাছে আছে কিনা সেটা আগে একটু বলেন। মুসাইবা তো ছিলেন লাস্ট ক্লাসে, সওদা ছিলেন, নাহিয়ান ছিলেন, আপনারা একটু আমাকে জানান আপনাদের কারো কোনো কোশ্চেন আছে। মুসাইবা Recording in progress. ক্লাস আছে আপনাদের কোনো কোশ্চেন আছে নাকি? না থাকলে আমরা আচ্ছা কোশ্চেন আছে তাহলে বলেন কি কোশ্চেন আছে সেটা একটু আমি শুনে নিই। সওদার কোশ্চেন আছে। লাস্ট ক্লাসে তো স্যার গান শোনায় ফেলছি, আপনি কোথায় ছিলেন? আমি তো গান গেয়ে ফেলছি স্যার। আপনি তো মিস করছেন, তাহলে রেকর্ডিং দেখে নিন। আবার লজ্জা দিয়েন না বুঝছেন, গান গাইতে গিয়ে আমার শরীর ঘামায় দিয়েছেন আপনারা। এসি রুমের ভেতরে আমি ঘেমে গেছি, বুঝেন তাহলে কি অবস্থা। আমি এমনি অনেক বেশি লাজুক এইসব বিষয়ে। আর জীবনে ফার্স্ট টাইম মনে হলো যে এরকম আহ আপনাদের সামনে গান গাইলাম। এরকম কখনো হয় নাই যে কাউকে ইমপ্রেস করার জন্য গান গাইছি। সো এই এক্সপিরিয়েন্স নাই। আচ্ছা আর কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন? আচ্ছা আপনার কোচিং এক্সাম ছিল, প্রবলেম নাই, রেকর্ডিং আছে তো স্যার, কষ্ট পাওয়ার কোনো কারণ নেই। ওয়ালাইকুম আসসালাম রাহি, কেমন আছেন আপনারা সবাই? জ্যোতি ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ স্যার, আপনারা কেমন আছেন? আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত। আপনারা ভালো আছেন না? ক্লাস শুরু করব? আপনারা একটু গান শোনায়েন আমাকে, আমি যেহেতু অনেক কষ্ট করে আপনাদেরকে শোনাইছি, আপনারাও একটু শোনায়েন, ঠিক আছে? চলুন ক্লাস শুরু করি। তাহলে আপনাদের সন্তানের ভবিষ্যতে আজীবনের সঙ্গী হচ্ছে, ও সরি আপনারাই তো সন্তান, মজা নিলাম বুঝছেন। এখন আজকে আমাদের একটা আর্থিক বিবরণীর কোশ্চেন দেওয়া হয়েছে। কোশ্চেনটা একটু 2 পেজ হয়ে গেছে, তো আমরা দেখতে পাবো। হ্যাঁ আমরা তো সবাই দেখতে পাচ্ছেন, স্ক্রিনটা কি ক্লিয়ার হচ্ছে আপনাদের কাছে? ওকে, থ্যাংক ইউ। চলেন, তানহা এন্ড সলভস এর একটা কোশ্চেন আমরা উঠাই রাখছি, কোশ্চেনটা আমরা সলভ করব। এই কোশ্চেনটার একটা সমন্বয় অংশটা হচ্ছে পরের পেজে চলে আসছে, আর আপনার ক খ গুলা দেখেন এইখানেই আছে, মানে পেজ 2টা হয়ে গেছে। তাহমিদ লাস্ট ক্লাসেই তো গাইছিলাম না? আচ্ছা ক নম্বরে বলছে উপযুক্ত তথ্য হতে নিট আদায়যোগ্য দেনাদারের পরিমাণ নির্ণয় করো, অর্থাৎ এক কথায় নিট দেনাদার বের করেন। তো আপনাদের কোশ্চেন এই টাইপের হবে যে নিট দেনাদার বের করেন, নিট পাওনাদার বের করেন, যাই বলুক না কেন আমরা সেটা বের করতে হবে। ওকে, আচ্ছা আর আপনাদের কারো কোনো প্রবলেম থাকে না, আমারে কেন ইনবক্স করেন না বা গ্রুপে কেন মেসেজ দেন না যে স্যার এটা বুঝি না ওইটা বুঝি না, জ্বালাবেন রাত্রেবেলা 1টা 2টা বাজে জ্বালাবেন, সমস্যা নাই, আমি সব সময় আপনাদের প্রবলেমের সলিউশন দিতে রাজি আছি। কিন্তু না জ্বালাইলে তো আমার মনে হবে যে আপনারা পড়াশোনাই করেন না বাসায়। তাই বলছে নিট আদায়যোগ্য দেনাদারের পরিমাণ নির্ণয় করো, তাহলে আমরা আগে ছক টেনে আসি। কোথায় ছক টানবো? আপনার মাথায়? না, এখানে ছক টানবো, ঠিক আছে? এই যে মার্জিন নিয়ে নিলাম, ছক টেনে
দেখছেন আমার হাত কত সোজা, সোজা করে দাগ টানতে পারি, আপনিও পারেন। এটা হচ্ছে কারিশমা, বুঝছেন কিসের কারিশমা বলেন তো? ম্যাজিক বোর্ডের কারিশমা। আপনাদের সাথে যে আমি ক্লাসে মজা করি, আপনাদের বোরিং লাগে না? বিরক্তি লাগে না যে এই বেটা এই ক্লাসে এসে কেন এই ফাজলামি করে? মিনহাজ, কষ্ট পাইলাম। ওকে ভাইয়া, লেট হয়ে গেছে, এখন আমরা ক্লাস শুরু করি না। শুনেন, আমি এত বেশি ফ্রি, আমি যখন স্টুডেন্টে পড়াইতাম মানে টিউশনি করতাম, আমি এত বেশি স্টুডেন্টের সাথে ফ্রি, ওরা হচ্ছে, আমার একটা স্টুডেন্ট ছিল, ও আমার কাছ থেকে বিকাশে মনে করেন রাত 1টা 1:30 বাজে, মেয়ে স্টুডেন্ট, 1টা 1:30 বাজে মেসেজ দিবে, স্যার কি ঘুমাইছেন? যদি দেখে যে মেসেজ ডেলিভারি হয়েছে তাহলে বুঝবে যে আমি নেটে আছি। এখন আমি যদি ঘুমাইও যাই ফোনে, তো ও ভাবে যে হচ্ছে আমি নেটে আছি। কিন্তু আমার একটা ব্যাড হ্যাবিট হচ্ছে আমি পড়তে পড়তে টেবিলে ঘুমায় যাই। মানে এখনো পর্যন্ত পড়াশোনা করতে গেলে দেখা যায় যে টেবিলের মধ্যে আমি ঘুমায় গেছি পড়তে পড়তে। বা এরকম হয় মনে করেন যে আহ আপনার হচ্ছে ইউটিউব দেখতেছি, দেখতে দেখতে ঘুমায় গেছি। এরকম আমার অহরহ হয়, মানে আমার ঘুমটা খুব দ্রুত আসে এবং খুব দ্রুত ঘুমায় যায়, আর ফোন ওভাবে পড়ে থাকে, ফোনের মতো ফোন চলতে থাকে, বই খোলা থাকে। তো ওই স্টুডেন্ট ভাবছে কি যে হচ্ছে আমি মনে হয় জেগে আছি, ও ফোনের পরে ফোন দিয়ে গেছে, আমার ফোন তো সাইলেন্ট ছিল। সকালবেলা দেখি যে 15-20 বার ফোন আসছে, আর মেসেজ তো আছেই, স্যার একটু আমাকে রিসার্চ করে দেন, রিসার্চ করে দেন। এই হচ্ছে আমি স্টুডেন্টের সাথে ফিরি, বুঝছেন? তবে আমি আবার খুব কড়া, পড়াশোনা ঠিকঠাক না করলে জি স্যার দেওয়া যাবে না, কেন যাবে? ঠিক আছে। আচ্ছা, আমার ক্লাসের জন্য ওয়েট করেন। ওকে, আমি ধন্য। নিশাদ আসছেন আজকে, মায়ের হবে মায়ের। আচ্ছা ঠিক আছে স্যার, পরে ভাইয়া তুমি রেকর্ডিংটা দেখে নিও। এই তো স্যার আসবে, স্যারের কাছে শেয়ার করো যে আমাদেরও ক্লাস চলতেছে। ঠিক আছে, চলেন আমরা হচ্ছে দেনাদারটা বের করি। ক নম্বরে যখন আপনার চাইবে নিট দেনাদারের পরিমাণ বের করতে, তখন এই ঘরটা টানার দরকার নেই, এটা মাথায় রেখে। ক নম্বরে যদি বলে নিট দেনাদার বা পাওনাদার বের করতে, দুইটা টাকার ঘর টানলেই যথেষ্ট। এখন এই ক্ষেত্রে হচ্ছে সবার আগে কি করবেন, বিবরণ দিবেন। বিবরণের পরে কি দিবেন, এখানে দিবেন টাকা, আর এখানে দিবেন মোট টাকা। সহজের জন্য এখানে হবে ডেসক্রিপশন আর পার্টিকুলারস, এখানে হবে টাকা, এখানে হবে টোটাল টাকা। ওকে, তাহলে এইখানে ক নম্বরে কি লিখবেন, ক নম্বরে লিখবেন নিট দেনাদারের পরিমাণ নির্ণয়। হেডিং গুলো একটু গোছায় লিখবেন, বুঝছেন? কোশ্চেনের সৌন্দর্য হচ্ছে হেডিং গুলো গোছায় লেখা। আপনার দেখেন, আপনি নিজে একজন টিচারের জায়গায় দাঁড় করাবেন, কি হবে একসাথে যদি 500 খাতা দেখেন, আপনি নরমালি কি করবেন? খুব হজবরল সিস্টেমের খাতা দেখবেন না। যদিও এটা আপনার দায়িত্ব যে খুব ভালো মতো খাতাটা দেখা, তবে আমাদের দেশের সিস্টেমে হয় না। এখন এই ক্ষেত্রে আমি বেশিরভাগ সময় দেখছি যে এই টিচাররা খাতার যে সাজানো গোছানোর একটা ধাঁচ, এই ধাঁচের উপর ভিত্তি করে মার্কিং করে থাকে। সো আপনাকে কি করতে হবে, একটু ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে। আপনি একটা ম্যাথ না পারলেও ওটাকে একটু সাজায় গোছায় লিখবেন, বুঝতে পারছেন? অনেক মেয়ে আছে অনেক সুন্দর দেখতে, তবে সাজায় গোছায় না থাকলে কি হবে, খারাপ দেখা যাবে। আবার আছে অনেকে একটু কম সুন্দর দেখতে, তবে হচ্ছে সেজে গুজে থাকা বা হচ্ছে একটু নিজেকে পরিপাটি রাখার ভেতরে সুন্দর দেখা যায়। আমার কাছে মনে হয় পার্সোনালি যে ভালো, অনেক বেশি সুন্দর আর কম সুন্দরের ডিফারেন্সটা হচ্ছে আপনার মস্তিষ্ক। মানে আপনি কাকে কিভাবে ডিল করতেছেন, সেটা হচ্ছে সৌন্দর্যের বর্ণনা। ঠিক আছে, চলেন নিট বিনোদনের পরিমাণ নিন। এখানে দেখেন
সবার আগে আমাদের কার কাছে যাইতে হবে? যাকে বের করব তার কাছে, দেনাদারের কাছে। তো দেনাদার কত টাকা দেওয়া আছে স্যার? এই যে 2 নম্বর পয়েন্টে দেনাদার দেওয়া আছে 1.5 লক্ষ টাকা। আমি বলে দিলাম, আপনারা ছোট মানুষ না দেখতে পারেন। তো দেনাদারের পরিমাণ কত দেওয়া? 1.5 লক্ষ টাকা। ওইটা সবার আগে বসাবেন। যারটা নির্ণয় করতেছেন তার কাছে আগে যাবেন। তাহলে দেনাদার 1.5 লক্ষ টাকা, এটা আগে লিখবেন। দেনাদার প্রথম ঘরে লিখবেন। ওকে, আপনারা কি কি করছেন এত এত মেসেজ দিচ্ছেন দেখি। জি জি, অবশ্যই হেল্প করব, কেন করব না? আমি কি কখনো বলছি? এই আমি মেয়েদের পিছে কখন পড়েছিলাম রাহি? সি কেমনে পচাই দিলেন আমারে, আপনি আমারে পচাই দিলেন রে। না না, আমি সৌন্দর্যের কথা যে শুধু মেয়েদের বলছি তা না, ছেলেদের ভেতরেও আমার কাছে মনে হয় ব্যক্তিত্ব, মানে পার্সোনালিটি জিনিসটা সব থেকে ইম্পর্টেন্ট। এই জিনিসটা যার ভেতরে থাকে তার সৌন্দর্য একটু বেশি পরিস্ফুটিত হয়। ওকে, আর সব থেকে একটা কোইন্সিডেন্ট জিনিস বলি, সেটা হচ্ছে আমি প্রায় 7-8 বছরের বেশি সময় ধরে পড়াচ্ছি। আমার কাছে মনে হয়েছে পার্সোনালি, এখানে ছেলেরাও আছে, ওরা রাগ করতে পারে, এই এত বছরে আমি প্রায় অনেক স্টুডেন্টকে পড়াইছি, বাট আমার প্রায় 70-80% ছিল মেয়ে স্টুডেন্ট। আমার কাছে যেটা মনে হয়েছে, মেয়েরা অনেক বেশি পড়াশোনায় মানে অ্যাটেন্টিভ থাকে, আর হচ্ছে যেভাবে বোঝাই সেভাবে বোঝে, যেভাবে বলি সেভাবে পড়াশোনা করে। সো আমি এই জন্য মেয়েদের ওই সাইডটা একটু বুঝে গেছি, এই 7-8 বছর ধরে পড়াইতে পড়াইতে ওদের টেন্ডেন্সি কিছুটা বুঝছে। তো এই জন্য বলছি, বুঝছেন ম্যাডাম। আর হচ্ছে ছেলে যেগুলারে পাইছি বেশিরভাগ পিটায়ে ধরে বেঁধে পড়ানো লাগছে, এরকম অবস্থা। তো ওদের এই এক্সাম্পল দিলে তো আপনারা উল্টা বিরক্ত হবেন। ওকে, আচ্ছা ঠিক আছে, এক একজন এক এক কমেন্টের অবস্থা, আমি কাউরে কিছু বলবো না, করেন কমেন্ট দেখি। আচ্ছা, তো সবার আগে কি বসলো স্যার? দেনাদার বসলো, দেনাদারের টাকা বসলো। এবার চলেন দেনাদারের সাথে কি কি সমন্বয় আছে চলেন। এইখানে দেনাদারের সাথে নরমালি কিছু থাকবে না, দেনাদারের সাথে কিছু থাকতে হলে সমন্বয় থাকবে, তাহলে সমন্বয় যাবে। অবিক্রিত মজুত পণ্যের মূল্য 1,27,000 টাকা। আমার কাশি কমতেছে না, বুঝছেন? আপনারা একটু সাজেশন দিয়েন তো কিভাবে কাশি কমানো যায়। ডাক্তার আছেন না আপনারা এর মধ্যে? আরেকজন আসছে আজকে। ওয়ালাইকুম আসসালাম। কোথা থেকে আসলেন স্যার আজকে? আচ্ছা, অবিক্রিত মজুত পণ্যের মূল্য হচ্ছে, এটা আমরা জানি কি সমাপনী মজুত পণ্য। সো এটার সাথে আমাদের কোনো কানেকশন নাই। অগ্রিম ভাড়ার 12,000 টাকার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, মানে গাঞ্জার যেরকম মেয়াদ উত্তীর্ণ হয়, এই অগ্রিম ভাড়ারও মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, বুঝতে পারছেন? সো ওটা আমাদের এর সাথে কোনো সম্পর্ক নাই। উক্ত বছরের কুড়িলের পরিমাণ 6,000 টাকা, তার মানে ওই বছরে 6,000 টাকা দেনাদারের থেকে পাওয়া সম্ভব না। তাহলে এটা যদি তার থেকে পাওয়া সম্ভব না হয়, তাহলে 6,000 টাকা কি করতে হবে? মাইনাস করতে হবে। চলেন খসখস করে একটা মাইনাস করে দিয়ে আসি। মাইনাস কুড়ি, 6,000 টাকা। খুবই বিরক্তিকর কাশি, বুঝছেন? 1,44,000 টাকা গেল। এরপরে আসেন, আবার কি আছে? এরপরে বলছে অবশিষ্ট দেনাদারের 10% কুরিন সঞ্চিতির ব্যবস্থা করতে হবে। কুরিন সঞ্চিতি বলতে কি? যেটা হতে পারে কিন্তু হয়নি, আর কুরিন মানে যেটা হয়ে গেছে। সো এটাও আমাদের দেনাদার থেকে কি হবে? মাইনাস হবে। তাহলে বলতে অবশিষ্ট দেনাদারের 10% কুরিন ধরতে হবে। এখন অবশিষ্ট দেনাদার কত আছে? 1,44,000, এর 10% ধরতে হবে, মাইনাস কুরিন সঞ্চিতি। তাহলে অবশিষ্ট দেনাদার কত? 1,44,000 টাকা। 1,44,000 এর 10% করলে হয় 14,400 টাকা। ক্যালকুলেটরে করে দেখেন, 14,400 টাকা মাইনাস করবেন কার থেকে? 1,44,000 থেকে, তাহলে থাকে 600, আর এখানে 5, 9, 1,29,600 টাকা।
ঠিক আছে স্যার, এটা হচ্ছে আমাদের কি, কেউ কিছু বললেন? ওকে, থ্যাংক ইউ জ্যোতি। হ্যাঁ আসলে অনেক সহজ problem। ঠিক আছে ইনাম। মিথিলা, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনার কি অবস্থা বলেন তো? অনেকদিন পরে আসছেন ক্লাসে, আপনাদের পরীক্ষা চলতেছে না? আচ্ছা, তাহলে 1,29,600 টাকা, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ক নাম্বার বুঝছেন? রাহি বুঝছেন? রাহি বুঝছেন? নুসাইবা, নিশাত, মিনহাজ, এক এক করে নাম ধরে রাখি। সুবহানাল্লাহ বুঝছেন না? জারিফ চলে গেছে, ইনাম। আচ্ছা, চলেন খ নাম্বারে যাই। যাক, আপনারা আমার কথা বোঝেন, আমরা না বুঝলে আমারে পাগল মনে হইতো নিজেরে, বুঝছেন? আপনারা কত ভালো যে আমার কথা বুঝে গেছেন। এই আছে, সব চলে গেছে। আচ্ছা যাক, কিছু করার নেই। পরে ক নাম্বারের জন্য সব এটারে এমনি এমনি সোজা করতে মন চায়, বুঝছেন? আমার আব্বু ছোটবেলায় বলতো কি, ওই যে তোরে পিটায়ে, আব্বু এভাবে বলতো যে তোরে পিটায়ে বাঁশের মতো সোজা করে রাখবে। মানে আমি একটু দুষ্টু প্রকৃতির ছিলাম তো, তাই জন্য। এখন মনে হয় যে পিটায়ে কেমনে বাঁশের মতো সোজা করে। আমাদের দেখে যতটা ভদ্র মনে হয়, আমি একটু দুষ্টু প্রকৃতির ছিলাম। আমার ভাই বোন না যে ওই মেয়েদের পিছনে ঘুরতাম, এইসব অভ্যাস ছিল না, এখনো নাই। দুষ্টু বলতে আমারে পড়তে পাঠাইলে আমি ব্যাট নিয়ে ক্রিকেট খেলতে চলে যেতাম। তবে আব্বু আর আম্মু বিপদে ছিল, কারণ রেজাল্ট কখনো খারাপ হতো না, তাই পিটাইতে পারতো না বেশি। এটা হচ্ছে তাদের জন্য একটা বাজে প্রবলেম ছিল। আব্বু সবসময় মারার সময় বলতো তোরা তো মারতেই পারি না, তোর রেজাল্ট ভালো হয় কেমনে, আমি এটাই বুঝি না। ওকে, চলো। খ নাম্বারে কি বলা হয়েছে? মোট মুনাফা দেওয়া আছে 1,78,000 টাকা। এটা ধরে আপনার বিশদ বিবরণী তৈরি করতে বলা হয়েছে। আচ্ছা, মোট মুনাফা তো দেওয়াই আছে আমাদের, তার মানে আমরা কোথা থেকে শুরু করব? মোট মুনাফা থেকে নিট মুনাফা পর্যন্ত বের করব, এটা হচ্ছে আমাদের কাজ। সব সময় কোশ্চেনে খেয়াল রাখবেন যে মোট মুনাফার অংশ দেওয়া আছে কিনা। হয় এই কোশ্চেনের মধ্যে দেওয়া থাকবে এই জায়গাটাতে, না হলে এই কোশ্চেনের উপরে এইখানটাতে দেওয়া থাকবে যে মিস্টার তালহা এন্ড সন্স এর বিশদ বিবরণী বা মোট লাভ এত টাকা। সো একটু খেয়াল রাখবেন, কোশ্চেনে কিন্তু দেওয়া থাকে। আচ্ছা, তাহলে আমাদের মোট মুনাফা তো দেওয়াই আছে 1,78,000 টাকা, যেটা দেওয়া আছে সেটা আগে একটু আমরা লিখে নিই। মোট মুনাফা 1,78,000 টাকা, এটাকে আপনি দ্বিতীয় ধরে লিখে দিবেন। ওকে, ডান। এখন মোট মুনাফার পরে আমাদের কি আসে স্যার? সাধারণত পরিচালন আয় আসে, কিন্তু নরমালি ম্যাথগুলোতে পরিচালন আয় থাকেই না। সো আমরা হচ্ছে পরিচালন আয়ের আগে পরে দেখেন তো, আমাদের সাধারণত পরিচালন ব্যয় থেকে ম্যাথ শুরু হয়। তো দেখেন পরিচালন ব্যয় আছে কিনা, মাইনাস আগে লিখে নিই পরিচালন ব্যয়। বড্ড ডিস্টার্ব করে তো পিটাই কেমন চায়, বুঝছেন? এত ডিস্টার্ব করে। আচ্ছা, এখানে দেখেন সবার আগে আছে কি? মূলধন। স্যার এটা আর্থিক অবস্থার বিবরণী ছক। আপনি কমার্সের স্টুডেন্ট, ফলাক। আচ্ছা, এখানে মূলধন, মূলধন কোথায় বসে স্যার? আমরা জানি মূলধন বসে মালিকানা সত্ত্বে, সো এখানে আসবে না। দেনাদার কোথায় বসে? চলতি সম্পদে, আমরা জানি দেনাদার এখানে আসবে না। এরপরে পাওনাদার। ওকে, পাওনাদার কোথায় বসে? পাওনাদার আমরা জানি দায়ে বসে।
প্রারম্ভিক মজুত মূল্য কি? আমরা জানি প্রারম্ভিক মজুত মূল্য বিক্রিত পণ্যের ব্যয়ে বসে। এরপরে আসেন ক্রয় ও বিক্রয়, আমরা জানি কোথায় বসে? মোট লাভের মধ্যে বসে। বহি পরিবহন হচ্ছে পরিচালন ব্যয়। এখন দেখেন তো বহি পরিবহনের সাথে কোনো ধরনের সমন্বয় আছে কিনা? নাই। এই যে দেখেন, একটু মনে রাখেন, ম্যাথ করার সময় এইগুলো ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে, যে আপনার মনে রাখতে হবে। তো বহি পরিবহনের সাথে কোনো কিছু নাই, বহি পরিবহন এখানে বলবে। বহি পরিবহন কত টাকা দেখেন তো স্যার? বহি পরিবহন হচ্ছে 35,000 টাকা। তাহলে বহি পরিবহন যে বসায় দিলাম, যার সাথে সমন্বয় নাই সে দ্বিতীয় ঘরে বসে যাবে। আপনাদের কারো কোনো প্রশ্ন আছে? থাকলে কইলেন। এখন বহি ফেরত, এটা আমরা জানি যে ক্রয় আর বিক্রয়ের সাথে বসে। বহি ফেরত মানে হচ্ছে এটা ক্রয় ফেরত না বিক্রয় ফেরত? এটা হচ্ছে আমাদের ক্রয় ফেরত। তো এটা আমাদের এখানে আসবে না। এখন দেখেন 6% বন্ধকি ঋণ এত, এর আগে কিন্তু একটা সুদ আছে। এই সুদটা কি? অপরিচালন ব্যয়। পরিচালন ব্যয় না। অগ্রিম ভাড়া, অগ্রিম ভাড়ার সাথে একটা সমন্বয় আছে। অগ্রিম ভাড়া দেখেন 20,000 টাকা, অর্থাৎ আপনি অ্যাডভান্স আপনার বাসা ভাড়া দিয়ে রাখছিলেন 20,000 টাকা। এখন কি বলছে সমন্বয়ে? অগ্রিম ভাড়ার 12,000 টাকার মেয়াদ উত্তীর্ণ হয়েছে। তার মানে কি? অগ্রিম ভাড়ার যে 12,000 টাকার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, এই 12,000 টাকা আপনার জন্য এখন ব্যয় হয়ে গেছে। মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার মানে, একটা এক্সাম্পলে আসেন, আপনি আপনার বাসা মালিককে 20,000 টাকা দিয়ে রাখছেন অ্যাডভান্স, যে এটা বাসা ভাড়ার টাকা। এখন যখন আপনি কয়েক মাস থেকে গেছেন সেখানে, ও কি করবে? ওই আপনার অ্যাডভান্স টাকা থেকে মাইনাস করবে না? যেটা মাইনাস করবে সেটা তখন কি হয়ে যাবে? ব্যয় হয়ে যাবে। তার মানে আমরা এখন কি লিখতে পারি? অগ্রিম ভাড়ার মেয়াদ উত্তীর্ণ কত টাকা? 12,000 টাকা মেয়াদ উত্তীর্ণ হয়েছে, ওইটুকু শুধুমাত্র ব্যয়। সমন্বয় একটা একটা করে বুঝতে হবে। এখানে দেখেন দেওয়া আছে কুরিন সঞ্চিতি কত টাকা? 7,000 টাকা। এখন এই যে কুরিন সঞ্চিতি রিয়ামিলে দেওয়া আছে, ওটা কিন্তু পুরাতন কুরিন সঞ্চিতি। সমন্বয়ে দেখেন দেওয়া আছে, কুরিনও দেওয়া আছে, কুরিন সঞ্চিতিও দেওয়া আছে, তাই না? তো কুরিন কত টাকা দেওয়া আছে? 6,000 টাকা। আর কুরিন সঞ্চিতি আমরা তো বের করছিলাম ক নাম্বারে 14,400 টাকা। এখন এই যে সমন্বয়ে যে কুরিনটা থাকবে আর কুরিন সঞ্চিতি থাকবে, সেটা হচ্ছে নতুন নতুন জিনিস সমন্বয়ে থাকবে, অ্যাডজাস্ট করা। আর পুরাতন জিনিস এইখানে আছে। এখন জিনিসটা হচ্ছে, তাহলে আমরা কাকে আগে লিখব? নতুন কুরিনকে আগে লিখব। নতুন কুরিন কত টাকা? 6,000 টাকা। নতুন কুরিন সঞ্চিতে আমরা কত বের করছিলাম ক নাম্বারে? 14,400 টাকা। সমন্বয় গুলো বুঝবেন, ম্যাথ কিন্তু একইটাই আসবে না, কিন্তু সমন্বয় কিন্তু একই রকমের আসবে। তাহলে হলো 20,400 টাকা। পুরাতন কুরিন সঞ্চিতি সবসময় মাইনাস হয়। কুরিন সঞ্চিতি কত হচ্ছে? 7,000 টাকা। তো মাইনাস পুরাতন কুরিন সঞ্চিতি 7,000 টাকা, 13,400। এটা বুঝছেন কে কে বলেন তো? এটা হচ্ছে 10 নাম্বার অধ্যায়। রাহি বুঝছেন? নুসাইবা, নিশাত? হ্যাঁ, আপনাদের ম্যাথটা ক্লিয়ার হলে আমি কুইজের ব্যবস্থা করবো এবার। আপনাদের কুইজের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। কুইজ সেদিনই নিব যেদিন আমি পেন প্যাডে ক্লাস নিব। আচ্ছা, কুরিন হচ্ছে সেই ঋণ যে টাকাটা আপনি দেনাদারের থেকে আর পাবেন না। মনে করেন আপনি আমার কাছে টাকা পাইতেন 20,000 টাকা, এখন আপনি আমার কাছে টাকা চাইতে আসছেন, আমি বলছি টাকা দিতে পারবো না। এই যে আমি আপনাকে টাকা দিব না বলছি, এটাকে বলা হয় কুরিন। বুঝছেন মিথিলা? মিথিলা রিপ্লাই দেন আমাকে, আপনি রিপ্লাই দিলে আমি আগাবো। আপনি মনে মাঝের বেসিক ক্লাসগুলোতে ছিলেন না, এই জন্য আটকে যাচ্ছে কিছু কিছু। আচ্ছা, আর কারো কোনো প্রবলেম আছে?
বা বুঝেন না এরকম কিছু? তাহলে আমরা পরের অংশটাতে যাই। আর শোনেন, আপনারা বেসিক ক্লাসগুলো আবার একটু কাইন্ডলি রিপিট করবেন, বারবার দেখবেন। ক্লাস দেখতে তো সমস্যা নাই, ইউটিউবে বসে বসে রিলস দেখার থেকে, কার বউ কোন দিক দিয়ে ভেগে গেল এসব রিলস দেখার থেকে ওই এডু পরিবারে ঢুকে বসে থাকবেন। এরপরে দেখেন নগদ বার্তা। নগদ বার্তা সাধারণত বসে, নগদ বার্তা কোনটা আমাদের জন্য ব্যয়, ডেবিটেরটা না ক্রেডিটেরটা? আমরা জানি ডেবিটেরটা হচ্ছে ব্যয়, কারণ সাধারণত ডেবিটে কি বসে, ব্যয় আর সম্পদ বসে। তো নগদ বার্তা 15,000 টাকা ডেবিটে আছে, এটা বলবে। এখন এখানে তো জায়গায় কুলাবে না, এখন আমাদের কয়েকটা টার্মস আছে। টার্মস কয়েকটা না, একটা বসালেই হবে। আচ্ছা, ইজারা সম্পত্তি দেখেন দেওয়া আছে 10 বছরের। কয় বছরের ইজারা সম্পত্তি দেওয়া আছে? 10 বছরের। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনার কি অবস্থা স্যার? ক্লাস এখন থেকে কন্টিনিউ করেন, আর পরের অংশটুকু একটু মানে আগে যে অংশটুকু শেষ হয়ে গেছে সেটা রেকর্ডিং দেখে নেন। আচ্ছা, ইজারা সম্পত্তি বলা হয়েছে 10 বছরের জন্য 3 লাখ টাকা। আমরা সাধারণত কি করে থাকি স্যার? আমরা কি 10 বছরের নিই না 1 বছরের নিই? 1 বছরেরটা সাধারণত আমাদের জন্য ব্যয়। তাহলে ইজারা সম্পত্তির অবশ্যই কিভাবে কাটবো? 1,60,000 টাকা দেওয়া আছে কয় বছরের? 10 বছরের। তাহলে 1,60,000 কে 10 দিয়ে ভাগ করব। তাহলে কত হয়? 16,000 টাকা। তাহলে এখানে লিখবো ইজারা সম্পত্তির অবলোকন। 1 বছরের টাকাকে বলা হয় অবলোকন। ইজারা সম্পত্তির অবলোকন হচ্ছে 16,000 টাকা। আমাদের আর কোনো পরিচালন ব্যয় নেই। এবার এগুলাকে একটু যোগ করেন তো। আচ্ছা, ভেরি গুড কোশ্চেন। আরে বাহ, সবাই একই কোশ্চেন। আচ্ছা, ঠিক আছে মিথিলা, আমি ওটা বুঝাচ্ছি। আরে বাহ, সবাই একই কোশ্চেন করে। দিব দিব ভাই, লেকচার শিট দিব। আমি কি মরে গেছি? আমি বেঁচে আছি এখনো, মেরে ফেলবেন না। আচ্ছা, ইজারা সম্পত্তি হচ্ছে, মনে করেন আপনারা ভাড়া বাসায় থাকেন না, ঠিক তেমনি দেখবেন যে গ্রাম এলাকায় অনেকের নিজস্ব জমি নেই। ওরা কি করে, যার জমি আছে তার জমিটা ভাড়া নেয়। এক কথায় কিছু টাকা দেয়, মনে করেন 5 লাখ বা 7 লাখ টাকা দেয়, দিয়ে ওই জমিটা ভাড়া নেয়। জমি ভাড়া নিয়ে ওইখানে চাষাবাদ করে, ওইখানে চাষাবাদ করে যা ফসল হয় সে নিজে ভোগ করে, অর্থাৎ যে জমিটা ভাড়া নেয়। বা ঢাকা শহরের কথা যদি বলেন, মনে করেন আপনার 2টা রিক্সা আছে, রিক্সা তো আর আপনি চালাবেন না, ওই রিক্সা 2টা আপনি রিক্সাওয়ালাদের কাছে ভাড়া দিলেন, যে তুমি ভাই রিক্সাটা চালাবা, দিনে আমাকে 300 করে টাকা দিবা। সম্পদটা কার? আপনার। তবে আপনি তাকে কি করতেছেন? ভাড়া দিচ্ছেন। এটাকে বলা হয় ইজারা দেওয়া। কখন ইজারা হয়? যখন 10 থেকে 15 বছরের জন্য একসাথে দিয়ে দেওয়া হয়। দেখেন, আপনি আমি বাসায় কত মাসের জন্য থাকি? 10 বছরের জন্য কি ডিট করি? লিখিত চুক্তি হয়? হয় না কিন্তু। ঢাকা শহরে যারা থাকে তারা হয়তো 2 মাস 3 মাস বা 1 বছর থাকে। তবে কেউ কিন্তু ডিট করে না বা লিখিত চুক্তি হয় না যে আমি 10 বছরের জন্য এই বাসায় থাকবোই। যদি কেউ 10 বছর 15 বছরের জন্য একটা বাসায় থাকতে চায়, তখন সেটাকে বলা হয় ইজারা নেওয়া। এখন বুঝতে পারছেন? আমি কখনো ছেঁকা খাইছি কিনা? ভেরি ডিফিকাল্ট কোশ্চেন। আচ্ছা, আমার এমনি বাসটা কেন দিলেন? আমি কখনো ছেঁকা খাইছি কিনা এইটা জিজ্ঞাসা করার কোশ্চেন ক্লাসের মধ্যে এখানে? আস্তাগফিরুল্লাহ। মাইনাস করেন তো স্যারেরা, এইসব কি উদ্ভট কোশ্চেন করে! সি সি সি। আমার এত কষ্ট নাই স্যার। আচ্ছা, ছাকা খাইতে গেলে তো প্রেম করতে হয়, আমি তো প্রেমে করি নাই ভাই, আমার সাথে প্রেম যাবে না ভাই। আমি যে পরিমাণ ব্যস্ত থাকি, কোনো মেয়ে
2-4 দিন থাকবে, তারপরে মনে করেন নিজেই ভেঙে যাবে, বলবে এই বেটা এত ব্যস্ত থাকে তো সময়ই দিবে না। আচ্ছা মাইনাস করেন কত হয়েছে, মজা নাই। আপনাকে তো রুটিতেই শেখা দিবে। কি সব মজা নিচ্ছে, এটা মজা নিচ্ছে না আমারই বুঝলাম না। থ্যাংক ইউ। আমার চরিত্র ফুলের মতো পবিত্র না। আচ্ছা আপনারা একটা জিনিস আমাকে বলেন তো, আমাকে একজন কোশ্চেন করছে এখানে বুঝছেন, যে আমি কেন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে কথা বলি। আচ্ছা আপনারা আমাকে একটা ট্রুলি বলেন, আপনি যদি এখনকার জেনারেশনের রাস্তায় চলাচল করেন, আপনার কি নিজের প্রেম করার দরকার আছে মনে হয় যে এইসব জিনিস জানতে গেলে? আপনার মনে হয় যে নিজের এই জিনিস করার দরকার আছে? দেশের যে অবস্থা, কি যে বলেন আপনারা। আপনারা এই ধরনের জিনিসটা হচ্ছে কি, দেখেন এই রিলেশন টাইপের জিনিসটা আপনারা অভ্যস্ত হয়ে গেছেন। তো এই জিনিসে এখন যাওয়ার সময় আপনাদের না। আপনাদের কাজটা কি হবে, পড়াশোনায় আসেন, পড়াশোনার মধ্যে ঢোকেন, সময় এটার পিছিয়ে দেন। একটা সময় গিয়ে যেটা হবে, যেহেতু আপনি এটার পিছিয়ে টাইম দিচ্ছেন, এই টাইম দেওয়াটা আপনার নিজের ক্যারিয়ারটা গ্রো করবে। সো এই উল্টা পাল্টা কোশ্চেন করেন না, ছাকা খাইছে কি, কি করছি। আল্লাহ, এরা সি কি শুরু করছে, এই লেট শেষ করেন, পাকামো করে সব। আচ্ছা এই যে টাকাটা বের হলো, সরি 89,600 টাকা, এটা হচ্ছে কি, আমরা কিন্তু পরিচালন ব্যয়টা মোট মুনাফা থেকে মাইনাস করলাম। তাহলে কি হলো, পরিচালন ব্যয়টা মোট মুনাফা থেকে যখন আমরা মাইনাস করে ফেলছি, তখন সেটা কি হবে, এটা হচ্ছে পরিচালন মুনাফা। পরিচালন মুনাফা। শোনেন, আমার কাছে মনে হয় কি, এই 19 এর টাইমটা সব থেকে বড় কাজ হচ্ছে পড়াশোনা করা। পড়াশোনা পড়াশোনা পড়াশোনা, এর বাইরে স্কোপ নাই। আমি মিথ্যা কথা বলবো না, আমি একদম ট্রুলি বলি, আমি ওই সময় একটা বাচ্চাকে পড়াইতাম, নিজে পড়তাম, আমি রাত 12টা পর্যন্ত পড়তাম, আবার 4টা বাজে ঘুম থেকে উঠে ফজর পড়ে, ফজর পরে পড়া হতো, তার আগে অ্যাকাউন্টিং ম্যাথ করতাম, ফজর পড়তাম, সকালে আবার পড়তাম, ক্লাসে যাইতাম, সারাদিন এভাবে রুটিন চলতো। এটা ছিল আমার একটা ফিক্সড রুটিন। হ্যাঁ দুপুরবেলা আমি 1-1.5 ঘন্টা ঘুমাইতাম, এই হচ্ছে রুটিন। তো ওই জায়গার আমার কাছে এখনো মনে হয়, ওই জায়গায় ওই পরিশ্রমের কারণে আজকে আমি এখানে, আজকে ঢাকা ইউনিভার্সিটি থেকে আমি পড়াশোনা করতে পারছি। তো কাজটা হবে কি, যখন যে জিনিসের প্রয়োজন তখন সেই জিনিসের প্রতি ডেডিকেটেড হওয়া। একটা সিম্পল জিনিস বলেন তো, আপনি যখন একটা রিক্সায় উঠবেন, ওই রিক্সাওয়ালা যদি বসে বসে মোবাইল চালায়, আপনি ওই রিক্সায় উঠবেন? ও মনে করেন এক হাত দিয়ে মোবাইল চালাচ্ছে আর এক হাত দিয়ে সাইকেল চালায় বা ওই রিক্সা চালায়, আপনি ওর রিক্সায় উঠবেন? কেউ উঠবেন? উঠবেন না তো। কারণ আপনার হাইয়েস্ট পসিবিলিটি আছে ও মেরে দিবে, আপনি ইনজুরি হবেন, আপনি যেহেতু ক্ষতিগ্রস্ত হবেন, তাই আপনি উঠবেন না। ঠিক তেমনই আপনার এখন টাইম পড়াশোনা করা। আপনি যদি মোবাইলে খসখস খসখস করতে থাকেন, লাইভ ওইখানে আটকে যাবে। তো কি আছে। আচ্ছা আমাদের পরিচালন মুনাফা পর্যন্ত বেড়েছে, এখন কি হবে? আচ্ছা সবাই মজা করবে আমার সাথে। আরে আবার সরি বলার কি আছে, আমি বুঝছি তো। হ্যাঁ আমি আবার সিএ ও করছিলাম, চার্টার্ড অ্যাকাউন্টেন্সি, সিএ তেও আছি। সো প্রবলেম নাই। ওকে। আচ্ছা এরপরে কি আসবে বলেন তো? বিবরণ, টাকা,
আমাদের কিন্তু এই ক্ষেত্রে আমরা পরিচালন ব্যয় অলরেডি বসায় ফেলছি। এখন আমাদের কি আসবে? অপরিচালন আয়গুলো আসবে। চলেন তো দেখি অপরিচালন আয় কি কি আছে। এইখানে দেখেন, আপনারা দেখলে দেখে আগে চিন্তা শিখতে হবে। এখানে দেখেন অপরিচালন আয় একটাও নাই। অপরিচালন আয় বলতে আমরা একটা জায়গা পাইছি যে নগদ বাট্টা প্রাপ্তি, দেখেন 22,000 টাকা। নগদ বাট্টার যে অংশের টাকাটা আমরা পাইছি সেটা হচ্ছে আমাদের এখানে বলবে, তাহলে লিখবো প্রাপ্ত নগদ বাট্টা। এর আগে একটু হেডিং দিয়ে নেবেন, যদিও আপনাদের হেডিং না দিয়ে দিলে পরে প্রবলেম, আপনারা ভুল করবেন। লিখবেন অপরিচালন আয়। প্রাপ্ত নগদ বাট্টা। প্রাপ্ত নগদ বাট্টা কত টাকা? 22,000। আগে কত বের হয়েছে স্যার? তাহলে এই 22,000 টাকা ওর সাথে যোগ হবে, যেহেতু এটা আয়। 89,600 টাকা ছিল, এর সাথে যোগ করে ফেলেন 600 এক 1,11,600 টাকা মাইনাস কি অপরিচালন ব্যয়। আচ্ছা, কারো কোনো প্রবলেম আছে? না, এটা খ নাম্বার এখনো শেষই তো হয় নাই স্যার। খ নাম্বারে কি হবে? একটা ইম্পর্টেন্ট এন্ট্রি আছে, দেখেন 6% বন্ধক ঋণ 31/7/2022 80,000 টাকা। এই ঋণের সুদ হচ্ছে আমাদের জন্য অপরিচালন ব্যয়। এখন 2022 সালে 31শে ডিসেম্বর শেষ হয়েছে, তার মানে আপনার ব্যবসা শুরু হয়েছিল কবে? আপনার ব্যবসাটা শুরু হয়েছিল জানুয়ারির 1 তারিখে, রাইট? আর এইখানে দেখেন তো তারিখ দেওয়া কবে? আপনি ঋণটা নিছেন কবে? 31/7/2022। তার মানে জুলাই মাসের 31 তারিখে নিছেন। এখন সুদ কি জুলাই মাসেরটা দিবেন? দিবেন তো না, কারণ জুলাই মাসের তো আপনি ঋণ নেননি। জুলাই মাসের শেষ দিনে নিছেন, তার মানে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 5 মাসের দিবেন আপনি, তাই তো? যে কয় মাস টাকা আপনার কাছে থাকবে সেই কয় মাসের সুদ দিতে হবে। তাহলে কয় পার্সেন্ট সুদ? 6% সুদ। মোট টাকা ঋণ নিয়েছেন কত? 80,000। এই ক্যালকুলেশনটা একটু ভালো মতো খেয়াল রাখেন, এই টাইপের ম্যাথ কিন্তু বেশি আসে। 80,000 টাকা আপনি ঋণ নিয়েছেন, এর 6% কাটেন। 80,000 এর 6% কাটলে কত হয়? 4,800 টাকা। তাহলে 80,000 এর 6% করলে কত হয়? 4,800 টাকা। এইটা কিন্তু 12 মাসের টাকা স্যার। এটা কয় মাসের টাকা? 12 মাসের টাকা। তাহলে আপনি তো সুদ দিবেন কয় মাসের? 5 মাসের, কারণ আপনি তো 5 মাসের ঋণ নিছেন। এখন তাহলে 4800 টাকারে 12 দিয়ে ভাগ দিলে 1 মাসের টাকা বের হবে। দ্যাট মিন্স হচ্ছে 400 টাকা। 400 টাকা হচ্ছে 1 মাসের টাকা। তাহলে আপনি কয় মাসের নিবেন? 5 মাসের। তাহলে 4 5 2,000 টাকা। ঋণের সুদ কত টাকা? 2,000 টাকা। এটা বুঝছেন কিনা একটু বলেন তো, এন্ট্রিটা বুঝছেন কিনা আগে আমাকে বলেন। মুসাইবা বুঝছেন? নিশাত? হ্যাঁ হ্যাঁ, এটা আমি বুঝাই দিব, বুঝছি। ওকে, থ্যাংক ইউ। রাহি? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তাহলে আমাদের আর কি কোনো অপরিচালন ব্যয় আছে একটু দেখি তো, চলেন। অপরিচালন ব্যয় সব দিকে দেখবেন, নাই কোনো দিকে নাই, তাহলে এখন জাস্ট ওটাকে মাইনাস করে দেন। তাহলে এই ঘরে আর লেখার দরকার নেই, যদি না থাকে ডিরেক্ট এই ঘরে লিখে দিবেন। 2,000 মাইনাস করেন 1,09,600 টাকা আমাদের নিট মুনাফা। ক নম্বর শেষ, এটা আমাদের নিট মুনাফা। এটা বুঝতে পারছেন আপনারা? আর্থিক অবস্থা স্যার, আর্থিক অবস্থার খ নাম্বার শেষ করলাম আমরা। বুঝছেন আপনারা সবাই? ওকে, চলো পরেরটা শুরু করি।
গ নাম্বার আমাদের কি বলছে দেখেন, গ নাম্বারে বলছে নিট মুনাফা 92,400 টাকা ধরে মালিকানা সত্ত্ব ও মোট দায়ের পরিমাণ নির্ণয় করো। এখন কিন্তু এইখানে নিট মুনাফা যেটা বলে দেওয়া থাকবে আপনার সেটা ধরে ম্যাথ করতে হবে। বেশি পাকনামি করে বা যেটা বের করছেন খ নাম্বারে সেটা বসায় না, পরে একটা বড় আকারের বাস খেয়ে যাবে। তো নিট মুনাফা হচ্ছে 92,400 টাকা, এর মালিকানা সত্ত্ব আর মোট দায়ের পরিমাণ নির্ণয় করতে বলছে। আপনার মালিকানা সত্ত্ব আর দায়টা বের করলেই হবে, পুরোটা করার দরকার নেই। এখন কি করবেন তাহলে, এখন এই ভালো বাচ্চার মতো একটা ছকটা নেবেন। এই যে দেখেন ছকটা কত কিউট হয়েছে, লাল কালারের। আপনারা ভালোই মজা নিচ্ছেন বুঝছেন। ওকে, বিবরণ টাকা টাকা টাকা, এটা হচ্ছে আমাদের ছক। গ নাম্বারে কি বলছে, খারাপ বাচ্চারা কি ছকটা বলছে, আপনারা আমার সাথে মজা নিচ্ছেন না। আচ্ছা নেন, কি আর করবো, আমি ছোট মানুষ, আপনাদের তো আটকাইতেও পারতেছি না। আচ্ছা তাহলে আমরা সবার আগে কি বের করব, আমাদেরকে কি বলছে, মালিকানা সত্ত্ব মোট দায়ের পরিমাণ নির্ণয় করো। নিশাত, এবার ক্লাসে একদম খুব মনোযোগ দিতে হবে যে কিভাবে আমরা আর্থিক বিবরণীতে কি কি বলবে সেটা খুঁজে বের করবো। কেমন, চলো একটু সার্চ দা খোঁজ লাগাই, ঠিক আছে। সার্চ দা খোঁজের ভেতরে সবার আগে আমরা কি লিখবো, মোট দায়। এই যে মোট দায় লিখলাম, মোট দায়ের ভেতরে প্রথমে কি হবে, আমরা কি জানি, মোট দায়ের ভেতরে সবার আগে বসে দীর্ঘমেয়াদী দায়, সিরিয়াল মেনটেন করবেন। বিয়ে বাড়িতে যেরকম আগে যারা বসে তারা আগে খায়, যারা পরে বসে পরে খায়, তো এইভাবেই যাবে। দীর্ঘমেয়াদী দায়ের ভেতরে দেখেন তো কি কি আছে, দীর্ঘমেয়াদী দায়ের ভেতরে একটা আছে 6% বন্ধকি ঋণ 80,000 টাকা, তাহলে ওই 6% বন্ধকি ঋণটা ডিরেক্ট উঠে ওখানে বসায় দিবেন। 6% বন্ধকি ঋণ 80,000 টাকা, কত টাকা, 80,000 টাকা। আমাদের আর কিছু নাই দীর্ঘমেয়াদী দায়। এরপরে আসেন চলতি দায়। আচ্ছা, চলতি দায়ের ভেতরে এই যে বন্ধকি ঋণের সুদটা বের করছিলেন না একটু আগে, সুদ কাটছেন না 2,000 টাকা, এই সুদ কি আপনারা পাইছেন কেউ? সুদ পাওয়া গেলে যদি আপনি সুদ দিতেন, সুদটা তো আপনার দিতে হবে, এই সুদ যদি আপনি দিয়ে থাকতেন তাহলে অবশ্যই রেয়ামিলের মধ্যে থাকতো, আপনি দেননি তাই রেয়ামিলের মধ্যে নেই। তাহলে বকেয়া ঋণের সুদ আপনার জন্য কি, যেটা দিতে হতো কিন্তু আপনি দেননি, বকেয়া ঋণের সুদ 2,000 টাকা বের হয়েছিল, এটা মাথায় রাখবেন, প্রথম ঘরে লিখবেন বকেয়া ঋণের সুদ 2,000 টাকা। এবার এইখানে দেখেন প্রথম থেকে আসবেন আবার, মূলধন মালিকানা সত্ত্ব বলবে, দেনাদার চলতি সম্পদে বলবে, পাওনাদার কোথায় বলবে, চলতি দায়। তাহলে পাওনাদারের টাকা বসান 1,80,000 টাকা, পাওনাদার 1,80,000। সিরিয়াল মেনটেন করে যাবেন, অনেক কিছু খুঁজে পাবেন। ক্রান্তিক মজুত পণ্য বলবে না, ক্রয় বিক্রয় বলবে না, বই পরিবহন না, বই ফেরত না, বন্ধকি ঋণ এটাও বলবে না, অগ্রিম ভাড়া এটা জানি আমরা কি, আপনি কাউকে অগ্রিম কিছু দিচ্ছেন তার মানে এটা হচ্ছে আপনার জন্য চলতি সম্পদ। এই জিনিসটা কিন্তু বুঝতে হবে স্যার, যে কোনটা আপনার সম্পদ, কোনটা দায়, কোনটা আয় ব্যয়, এটা এই চ্যাপ্টারে এসে বোঝার জায়গা না, এটা আপনার রেয়ামিলে বুঝে আসতে হয়, এটা আপনার জাবেদায় বুঝে আসতে হয়। সো আপনাকে চিনতে হবে, এই চ্যাপ্টারটা হচ্ছে মেইন চ্যাপ্টার, একবারে ফাইনাল। আপনি একটা কম্পিটিশনে গেলে কি হয়, ফাইনাল রাউন্ডে কি হয়, হার্ড হয় না, তো এই রাউন্ডটা হার্ড হবে। আপনি যদি আগের প্র্যাকটিস গুলো ভালো করে আসেন তাহলে এই রাউন্ড আপনার জন্য কি হবে, ইজি হবে। আরবিতে একটা জিনিস আছে, একটা গল্প আছে বুঝছেন,
আরবিতে একটা গল্পে বলা হয়, যে ব্যক্তি প্র্যাকটিসের জায়গাটায়, অর্থাৎ যেখানে আমরা বারবার হচ্ছে একটা জিনিস চর্চা করি, যে ব্যক্তি চর্চার জায়গায় অর্থাৎ প্র্যাকটিসের জায়গায় বেশি ঘাম ঝরায়, মানে প্র্যাকটিস প্রচুর পরিমাণে করছে, গায়ের ঘাম ঝরাইছে, সেই ব্যক্তির যুদ্ধের ময়দানে গা থেকে রক্ত কম পড়ে। কেন জানেন? কথাটার ভাবার্থ এই কারণে, আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, শত্রুপক্ষ আপনার গায়ে আঘাত করার শক্তি কম পাবে, কারণ আপনি তো দক্ষ হয়ে গেছেন। ঠিক তেমনি এই জিনিসগুলো আপনি আগের চ্যাপ্টার গুলোতে যত বেশি প্র্যাকটিস করবেন, এই চ্যাপ্টারে এসে তত বেশি স্মুথ হবে। সো ওই বেসিকটুকু আপনাদের ক্লিয়ার করতে হবে। এই চ্যাপ্টারের পরে আমি আপনাদেরকে আবার বেসিকে ফিরে নিয়ে যাব, দেখবো এখানে আপনারা কি করেন। স্যার সমন্বয় নাই, ও এইখানে প্রথম ঘর দ্বিতীয় ঘর নিয়ে কোনো সমস্যা নাই স্যার, আমি সবগুলো এক জায়গায় পড়েছি। স্যার আমি এখনো জাবেদা করাইনি, জাবেদা শুরু করে দিব নেক্সট ক্লাসে, আপনাদের দিয়ে জাবেদা শুরু করব, এটার সাথে সমন্বয় নাই স্যার। আচ্ছা, তারপরে অগ্রিম ভাড়া, কুরিং সঞ্চিত এগুলো বলবে না, নগদ বার্তা, ইজারা সম্পত্তি, উত্তোলন, আয়কর একটাও বলবে না। এদিকে দেখেন তো কোনো বাচ্চা কাচ্চা আছে কিনা, এখানেও কোনো বাচ্চা কাচ্চা নাই। তার মানে খুব ভালো কাজ। এই দুটাকে যোগ করে দিলাম, 1,82,000। দুইটা দায় যোগ করেন তো, 2,62,000 হয় মনে হয়। এটা হচ্ছে আপনার মোট দায়। বুঝতে পারছেন? এই অংশ পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা বলেন? মোট দায় যে আমি বের করে দিলাম, কারো কোনো প্রবলেম মনে হয়েছে? বোঝেননি এরকম কিছু? মিথিলা, নুসাইবা, নাহিয়ান, নিশাত, এই মাথায় হাত কেন? ওকে, থ্যাংক ইউ। বাকি ব্যক্তিরা কোথায় গিয়েছেন? এই আপনাদের টেস্ট প্রি টেস্ট চলতেছে কাদের, আর ফাইনাল পরীক্ষা কার কবে? ওকে। হ্যাঁ, মাথা চুলকান, মাথায় মনে হয় উকুন হয়েছে না? মাথায় এত চুলকাচ্ছেন, মাথায় উকুন হয়েছে? মাথা চুলকান। এরপরে কি বের করতে হবে? মালিকানা সত্ত্ব। আবার একটা শর্ত আনতে হবে, এই তো একবার বেঁকে গেলে আসলে হয়। আচ্ছা, মালিকানা সত্ত্ব সবার আগে কি আসবে? হেডিং লিখবেন মালিকানা সত্ত্ব। আজকের ক্লাসের শেষে একটা টুইস্ট আছে, বুঝছেন? পরে বলবো, ক্লাস শেষ হোক তারপরে মনে করবেন। মালিকানা সত্ত্বে সবার আগে আমরা জানি কি বসে? মালিকানা সত্ত্বে সবার আগে কি বসে? মূলধন বসে। মিথিলা কিছু বলবেন? আচ্ছা ঠিক আছে, বেশি দিন করাবো। আচ্ছা, তাহলে সবার আগে কি বলবো স্যার? মূলধন বলবে। মূলধন কত টাকা ছিল? মূলধন দেখেন 2 লাখ টাকা ছিল। এর সাথে যোগ হবে নিট লাভ, যোগ হবে নিট লাভ। এখন নিট লাভ কোথায় পাবেন? আপনার কোশ্চেনেই বলে দেওয়া হয়েছে, দেখেন নিট মুনাফা 92,400 টাকা, এরকম কোশ্চেনে স্পেসিফিক বলা থাকবে, এগুলো একটু খেয়াল রাখবেন। 92,400 টাকা যোগ করলাম, তাহলে 2,92,400 টাকা। এরপরে দেখেন তো কি আছে, নিট লাভ যোগ করার পরে সাধারণত যেটা হয় উত্তোলন মাইনাস হয়। এই যে দেখেন উত্তোলন আছে 5,000 টাকা, তাহলে উত্তোলন মাইনাস করেন, মাইনাস উত্তোলন 5,000, তাহলে 2,87,400 টাকা।
এরপরে আয়কর মাইনাস হয়, এটা মাথায় রাখবেন। আয়কর মানে ট্যাক্স দিতে হয়, ইনকামের উপরে যে ট্যাক্স দিতে হয় এটাও মাইনাস হয়। দেখেন এখানে আয়কর দেওয়া আছে, আয়কর দেওয়া আছে কত টাকা? ও সরি, আমাদের উত্তোলন ছিল 15,000 আর আয়কর ছিল 5,000। উত্তোলন 15,000 ছিল, তাহলে এটা 77,400 মাইনাস আয়কর 5,000, তাহলে 2,72,400। এটা হচ্ছে মালিকানা সত্ত্ব। কারোর বুঝতে কোথাও প্রবলেম হচ্ছে কিনা একটু বলেন তো আমাকে। আচ্ছা ঠিক আছে, এক্সাম শেষ হওয়ার আগে আমি ই করবো, সমস্যা নেই। বুঝতে পারছেন স্যার? কোথায় প্রবলেম হয়েছে নিশাত? কোনো প্রবলেম হয়েছে? ওকে, রাহি, মিথিলা, নুসাইবা, তাহমিদ, ওকে। আচ্ছা, কি জানি বলতে চাইছিলাম, ভুলে গেছি, সিরিয়াসলি ভুলে গেছি। কি একটা বলতে চাইছিলাম, সিরিয়াসলি একটা ইম্পর্টেন্ট কি জানি ছিল, আমি ভুলেই গেলাম, কয়েক সেকেন্ডেই ভুলে গেলাম, খুবই অবাক করা বিষয়। আচ্ছা, যাই হোক, যখন মনে পড়বে আপনাদেরকে জানাই দিব। আচ্ছা, এখন পড়তেছেন বাসায় কে কে বলেন? নেক্সট ক্লাসে আমি এই চ্যাপ্টারের উপরে পরীক্ষা হবে, এমনি আপনাদের সাপ্তাহিক যে পরীক্ষা হয় সেই পরীক্ষার ভেতরে একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আপনাদেরকে আমি দিয়ে রাখছি, আগেই বলবো না, তবে কোশ্চেনটা স্ট্যান্ডার্ড, মানে ওটার ভেতরে ওটা যদি পারেন অনেকটা দেখা যাবে যে আপনার আইডিয়া কতটা এই চ্যাপ্টার সম্পর্কে সেটা আমি ক্লিয়ার হবে। খাতা তো আমি দেখবো, সো একটু ঠিকঠাক মতো আপনারা পড়বেন, এই চ্যাপ্টার নিয়ে দেখবেন বারবার, তাহলে হচ্ছে যেখানে যে প্রবলেম আছে সেই জিনিসগুলো সলভ হবে। এখন এই চ্যাপ্টারে আপনাদের মূল কাজ হবে কি বারবার প্র্যাকটিস করা। কোথা থেকে প্র্যাকটিস করবেন? আমি আগামীকাল বিকালের ভেতরে আপনাদের গ্রুপগুলোতে এবং ওয়েবসাইটে কোশ্চেন ব্যাংক চলে যাবে, অর্থাৎ 10টা কোশ্চেনের সমন্বয়ে একটা কোশ্চেন ব্যাংক চলে যাবে। ওইখানে সংক্ষিপ্ত প্রশ্ন আছে 35টা মতো, ওখানে আপনার এমসিকিউ আছে 100টা মতো, ওইখানে আপনার সৃজনশীল কোশ্চেন আছে 10টা মতো। সব মিলে একটা প্যাকেজ আপনাদের ওয়েবসাইটে কালকে পোস্ট হবে। ওই সময় আপনাদের কাজ হচ্ছে জাস্ট ওই শীটটা পড়লেই হবে। এখন বলতে পারেন স্যার আপনি এত শিওর হয়ে কেন বলতেছেন যে ওইটা পড়লেই হবে? কারণটা হচ্ছে ওখানে কোশ্চেনটা আমার বানানো, ওখানে যে এমসিকিউটা সেটা হচ্ছে প্রিভিয়াস যত বছরের কোশ্চেন আসছে সেগুলো অ্যানালাইসিস করেই ওখানে ইনক্লুড করা, আর সংক্ষিপ্ত প্রশ্ন যেটা সেটা হচ্ছে আপনার পুরো চ্যাপ্টারটাকে অ্যানালাইসিস করা। আমাদের যে আর&ডি রুম আছে অর্থাৎ রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট, ওইখানে বসে সারাদিন একটা জিনিস এইগুলো বের করতে হয়, বুঝছেন? কোন কষ্টের জিনিস না, পড়াশোনার সব থেকে কষ্টের জিনিস। সো আপনাদের জন্য আবার পড়ে ওই জিনিসগুলো তৈরি করে অ্যান্সার সহ সবকিছু পোস্ট করা হবে। ওকে, সো টেকনিক্যাল কোনো প্রবলেম হলে হয়তো একটু লেট হবে, বাট আপনারা পেয়ে যাবেন ওটা আপনাদের হচ্ছে ওয়েবসাইটে। ওইখানে হচ্ছে এই চ্যাপ্টারের যে লেকচার শিট সেটার সাথে এটা পাবেন। সো জাস্ট এই ম্যাথগুলো করলেই টেস্ট, প্রি টেস্ট, বোর্ড, বার্ষিক সব যেটাই প্রবলেম হবে, যখন প্রবলেম হবে তখনই গ্রুপে জানাবেন যে স্যার এটা আমি বুঝতেছি না, সলভ করে দেন। আপনারা একটু কাইন্ডলি কষ্ট করে জাস্ট আমাকে মেনশন দিবেন, আমার তো নাম ওখানে লেখা আছে, নাম্বার আছে, সো জাস্ট ওখানে আমার নাম লিখে মেনশন দিলে অটোমেটিক আমাকে পেয়ে যাবেন। তাহলে আমি একটু কনফার্ম হবো যে আপনারা আমাকে নক করছেন, কারণ অনেকগুলো পোস্ট আসে আপনারাও খেয়াল করছেন, সো আমারও একটু বুঝতে কষ্ট হয়ে যাবে। আর আমি ফোনের প্রতি অত বেশি অ্যাডিক্টেড না, তো আমার হচ্ছে ওই জিনিসটা ফোনের টাচে কম থাকি আমি, সো এই জন্য বিষয়টা একটু বুঝতে অসুবিধা হয়ে যাবে। আপনারা একটু যদি নক করেন বা মেনশন দেন তাহলে আমারও বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, আপনাদের সুবিধার জন্য বললাম, সরি। এটা হচ্ছে বিষয়। আর আপনাদেরকে আমি আবারও রিকোয়েস্ট করব পড়াশোনাটা একটু মনোযোগ দেন, একটু বেশি মনোযোগ দেন, এটা আপনার জন্য খারাপ কিছু আনবে না। আর মোবাইলের প্রতি কারো অ্যাডিকশন থাকলে দয়া করে মোবাইলটা গার্জিয়ানের কাছে দিয়ে দেন, সেটা আপনাদের জন্যই ভালো। 2-3 বছর পরে গিয়ে আমার কথার রিয়েলাইজেশনটা বুঝতে পারবেন, এখন বুঝবেন না। যখন দেখবেন যে সবাই চান্স পাচ্ছে ভার্সিটি গুলাতে তখন বুঝবেন। এই টাইমটা কিন্তু বেস, এই বেসমেন্টে ভুল করেন না, ডিসিশন ভুল করেন না কোনোভাবে।
রাহি গ্রুপে হচ্ছে ভিডিও দিয়ে দিবেন, না হলে আপনি জানাবেন যে কিভাবে এক্সাম দিতে হয়, আমাকে বলে দেন। আর হচ্ছে ওয়েবসাইটেও দেওয়া আছে কিভাবে এক্সাম দিতে হয়। ওকে, কারো কোনো কোশ্চেন আছে স্যার? মিথিলা, নোসাইবা, রাহি, তাহমিদ, কারো কোনো কোশ্চেন আছে? নিশাত? না থাকলে আমরা আজকে ক্লাস শেষ করে দিব। ওকে, ঠিক আছে। আর আমি, হ্যাঁ বলেন, নিশাত বলেন। আমি ভুলে গেছি, সিরিয়াসলি ভুলে গেছি, মিথ্যা বলবো না। মনে পড়লে আমি আপনাদেরকে জানাবো। ঠিক আছে। আচ্ছা, বিষয়টা হচ্ছে, তাহলে আজকে আমরা ক্লাস এখানে শেষ করি। আর যদি আমি কাউকে বকাও দিয়ে থাকি ক্লাসগুলোতে, দেই না তো নর্মালি, যদি বকাও দিই তো সরি, হ্যাঁ, সেটার জন্য আমি সরি। ওকে, আর কেউ কোনো কিছুতে কষ্ট পাইলে ডিরেক্ট আমাকে বলবেন। ওকে, আচ্ছা, মনে পড়লে লিখে রাখবো। ঠিক আছে, আল্লাহ হাফেজ, গুড নাইট, পড়াশোনা করেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।